আজ আমি তোমাদের আরম্ভ করছি উচ্চ মাধ্যমিক জীবন বিজ্ঞানে যে প্রথম অধ্যায়টা রয়েছে জীবের জনন। সেই জীবের জননের প্রথম পর্ব অযৌন জনন নিয়ে আমি আলোচনা করছি। এটা তোমাদের উচ্চ মাধ্যমিক সহ নেটের বায়োলজিতেও কিন্তু কাজে লাগবে। তোমরা এটা ভালো করে দেখবে এবং ভিডিওটা স্কিপ করবে না, তাহলে অনেক কিছু বিষয় অজানা থাকবে। চলো আমরা আজকের যে অযৌন জনন সম্পর্কে আলোচনা করব বলছি সেটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আমরা আসি জনন কাকে বলে বা জনন বলতে আমরা কি বুঝি। জনন সাধারণত জনিত্রী জীব বা মাতৃজীব অর্থাৎ কোনো একটা জীব কি করে থাকে, তাদের পৃথিবীতে অপুত্র বা সন্তান বা বংশধর সৃষ্টি করে থাকে, এটাকে আমরা সাধারণত জনন বলে থাকি। প্রত্যেকটা জীবে যখন পরিণত হয় তখন কিন্তু তারা তাদের বংশধর বা সন্তান তৈরি করে থাকে। এই পদ্ধতিটাকে আমরা সাধারণত জনন বলে থাকি। জীবের যে পরিণত জীব জনন সম্পন্ন করে থাকে তাকে আমরা সাধারণত জনিত্রী জীব বা মাতৃজীব বলে থাকি, এবং যে জীব থেকে নতুন সন্তান বা বংশধর সৃষ্টি হয় সেই জীবগুলোকে আমরা অপত্য জীব বলে থাকি। এখন এখানে দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা পাথরকুচি গাছ রয়েছে, তার পত্র কিনারায় কিন্তু অসংখ্য ছোট ছোট চারা গাছ তৈরি হয়েছে। তাদের পত্র মুকুল থাকে কিনারাতে, সেই পত্র মুকুলগুলো থেকে কিন্তু কোষ বিভাজিত হয়ে সাধারণত ছোট ছোট চারা গাছ তৈরি করে। এটি কিন্তু এক প্রকারের অঙ্গজননের উদাহরণ। আরেকটা আমরা দেখছি অযৌন জনন। অ্যামিবার ক্ষেত্রে এককোষী প্রাণী এটা মাইটোসিস বিভাজন পদ্ধতিতে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি দুভাগে ভাগ হয়ে গিয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে থাকে। এটি দ্বিবিভাজন নামে পরিচিত। এটা এক প্রকার অযৌন জনন। এরপরে আমরা আসছি আরেকটা জনন, যেটা সবচেয়ে উন্নত, আমরা তাকে বলে থাকি যৌন জনন। এখানে স্ত্রী এবং পুরুষ দুটো জীবের প্রয়োজন হয়ে থাকে, পৃথক জীবের প্রয়োজন হয়ে থাকে। স্ত্রী থেকে যে জনন কোষ উৎপন্ন হয় মিওসিস বিভাজন পদ্ধতিতে তাকে আমরা ডিম্বাণু বলে থাকি বা স্ত্রী গ্যামেট বলা হয়, এবং পুরুষ থেকে মিওসিস বিভাজন পদ্ধতিতে যে জনন কোষ উৎপন্ন হয় তাকে আমরা শুক্রাণু বলে থাকি বা পুংগ্যামেট বলা হয়ে থাকে। এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে জাইগোট উৎপন্ন হয় এবং সেই জাইগোট মাইটোসিস বিভাজিত হয়ে অপত্য বা ভ্রূণ সৃষ্টি করে থাকে। এই যৌন জনন পদ্ধতি হলো সবচেয়ে কিন্তু উন্নত জনন পদ্ধতি। এখন আমরা একটু দেখে নিই যে জনন আমাদের কাকে বলা হয় এবং জনন সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিচ্ছি। জনন বা বংশবিস্তার প্রত্যেকটা জীবেরই একটা কিন্তু অন্যতম বৈশিষ্ট্য। পরিণত জীব সবসময় তার অপত্য সন্তান বা জীব সৃষ্টি করার মাধ্যমে জীবের প্রজাতির অস্তিত্ব বজায় রেখে থাকে এবং তাদের সংখ্যা বৃদ্ধি করে থাকে। আমরা আগেই বললাম যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে আমরা জনিত্রী জীব বা মাতৃজীব বলে থাকি, এবং জনিত্রী বা মাতৃজীব থেকে যে নতুন জীবগুলো বা সন্তানগুলো তৈরি হয়ে থাকে তাদেরকে আমরা সাধারণত অপত্য জীব বলে থাকি। এই জনিত্রী জীব থেকে বা মাতৃজীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়ার পদ্ধতিকে আমরা সাধারণত বংশবিস্তার বা জনন বলে থাকি। চলো আমরা একটু সংজ্ঞাটা যদি একটু ভালো করে জেনে নিই তাহলে কি দাঁড়ায়। দেখো, যে জৈবনিক প্রক্রিয়ায় কোনো জীব তার নিজের সত্তা ও আকৃতি বিশিষ্ট এক বা একাধিক অপত্য জীব সৃষ্টি করে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যা বৃদ্ধি করে তাকে সাধারণত জনন বা রিপ্রোডাকশন বলা হয়। আরো যদি একটু আমরা সংক্ষেপে বলি তাহলে কি হয়, যে প্রক্রিয়ায় কোনো জীব তার নিজের অনুরূপ এক বা একাধিক অপত্য জীব সৃষ্টি করে তাকে আমরা জনন বা রিপ্রোডাকশন বলে থাকি। এই জননের গুরুত্ব কি বা জননের প্রয়োজনীয়তা কি? প্রথম হচ্ছে প্রজাতির অস্তিত্ব রেখা। জননের ফলে কি হয়, একাধিক নতুন অপত্য জীব সৃষ্টি হয় এবং সেই জীবগুলো সেই প্রজাতির কি করে অস্তিত্ব বজায় রাখে, পৃথিবীতে নিজের সত্তাকে বজায় রাখে। জীবের সংখ্যা বৃদ্ধি। জননের ফলে এক বা একাধিক অপত্য জীব সৃষ্টি হয়, ফলে সেই জীবের নিজের প্রজাতির সংখ্যা কিন্তু পৃথিবীতে বৃদ্ধি করে থাকে এই জনন পদ্ধতিতে। জীব বৈচিত্র্যের ভারসাম্য বজায়।
জননের ফলে যে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, সেই অপত্য জীব সৃষ্টির মাধ্যমে বিভিন্ন প্রকার জীবের সন্তান বা অপত্য পৃথিবীতে উৎপন্ন হয়, ফলে পৃথিবীতে জীব বৈচিত্র্যের একটা ভারসাম্য কিন্তু বজায় থাকে। প্রকরণ সৃষ্টি ও বিবর্তনে সাহায্য করে, বিশেষ করে যেটা আমরা বলছিলাম যে সবচেয়ে উন্নত যে যৌন জননের মাধ্যমে যখন অপত্য জীব সৃষ্টি হয়, তখন কিন্তু সেই অপত্য জীবগুলোতে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে থাকে, ফলে প্রজাতির মধ্যে ভেদ বা প্রকরণ দেখা যায়, এবং এই ভেদ বা প্রকরণ জীবের ক্রমবিকাশে অর্থাৎ অভিব্যক্তি বা বিবর্তনে কিন্তু সাহায্য করে থাকে। পরিব্যক্তি ও নতুন জীব সৃষ্টি, যৌন জননের সময় আমরা দেখেছি যে জীবদের মিউটেশন বা পরিব্যক্তি হয়, যার ফলে নতুন বৈশিষ্ট্য আসে। এরকম একাধিক যখন নতুন বৈশিষ্ট্য একটা জীবের মধ্যে আবির্ভাব ঘটে থাকে, তখন দেখা যায় সেটি মাতৃজীব থেকে একটি পৃথক জীবের কিন্তু উৎপত্তি লাভ করে থাকে, এবং সেটিকে একটি নতুন জীব হিসাবে আমরা আখ্যা দিয়ে থাকি। অর্থাৎ এই জননের ফলেই কিন্তু নতুন জীবের সৃষ্টি হয়ে থাকে। এরপরে আমরা আসছি জননের প্রকারভেদ। জনন সাধারণত 4 রকমের দেখা যায়। প্রথম হচ্ছে অঙ্গ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন, দ্বিতীয় হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং আরেকটা রয়েছে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। প্রথমে আমরা তোমাদের বলছিলাম যে এই পর্বে শুধু আমরা অযৌন জনন নিয়ে আলোচনা করব, তাই এখানে অযৌন জনন নিয়ে কিন্তু আমি বলছি। অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই রেণু উৎপাদনের মাধ্যমে অথবা কোষ বিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলা হয়ে থাকে। এই অযৌন জনন সাধারণত অনুন্নত যে সমস্ত উদ্ভিদ এবং প্রাণী রয়েছে তাদের মধ্যে বেশি দেখা যায়, যেমন ইস্ট, স্পাইরোগাইরা, মিউকোর, অ্যাগারিকাস প্রভৃতি উদ্ভিদে আমরা দেখতে পাই। অ্যামিবা, হাইড্রা প্রভৃতি কিছু নিম্ন শ্রেণীর প্রাণীতে দেখা যায়। এরপর আমরা আসছি অযৌন জননের প্রকারভেদ, অর্থাৎ কত রকমের এখানে অযৌন জনন রয়েছে, পদ্ধতি রয়েছে। সাধারণত আমরা 6টা পদ্ধতিতে এখানে অযৌন জনন নিয়ে আলোচনা করব, আরো রয়েছে, তবে এই 6টা হলো কিন্তু প্রধান। বিভাজন বা ডিভিশন, দুই হচ্ছে পুরকোদ্গম বা বার্ডিং, খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন, পুনরুৎপাদন বা রিজেনারেশন, রেণু উৎপাদন বা স্পোর প্রোডাকশন, এবং গ্যামিউল গঠন বা গ্যামিউল ফরমেশন। এরপর আমরা এই অযৌন জননের যে প্রকারভেদগুলো আছে, প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি বিভাজন বা ডিভিশন। যখন মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতি হোক বা হেমাটোসিস পদ্ধতিতে হোক বিভাজিত হয়ে 2 বা ততোধিক অপত্য কোষ বা অপত্য জীব সৃষ্টি করে থাকে, তাকে বিভাজন বলা হয়। ব্যাকটেরিয়া প্রভৃতি যে সমস্ত এককোষী জীব রয়েছে এবং এককোষী যে প্রাণী রয়েছে, অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা, এইগুলোতে আমরা কিন্তু এই বিভাজন সবচেয়ে বেশি দেখতে পাই। এই বিভাজন সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, দ্বিবিভাজন ও বহু বিভাজন। প্রথমে আমরা আসছি দ্বিবিভাজন বা বাইনারি ডিভিশন। প্রাণীদের দেহ কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মাইটোসিস পদ্ধতিতে সরাসরি 2 ভাগে ভাগ হয়ে বা বিভক্ত হয়ে 2টি অপত্য কোষ তথা অপত্য জীব সৃষ্টি করে থাকে, তাকে দ্বিবিভাজন বলা হয়। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা জানি মাইটোসিস পদ্ধতিতে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে থাকে তথা 2টো ব্যাকটেরিয়া তৈরি করে থাকে। এছাড়াও এককোষী যে সমস্ত প্রাণী রয়েছে, অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামিসিয়াম, এদের ক্ষেত্রেও কিন্তু এই দ্বিবিভাজন পদ্ধতি দেখা যায়। এই দ্বিবিভাজন কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। সাধারণ দ্বিবিভাজন, অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন এবং অনুপ্রস্থ দ্বিবিভাজন। সাধারণ দ্বিবিভাজন এক্ষেত্রে সরাসরি মাতৃ যে কোষটা রয়েছে সেই মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে থাকে, এবং অ্যামিবার ক্ষেত্রে আমরা কিন্তু এই সাধারণ বিভাজন দেখতে পাই। এরপরে আমরা আসছি অনুদৈর্ঘ্য বিভাজন। এক্ষেত্রে সাধারণত মাতৃকোষে যে মাতৃকোষ যেটা রয়েছে সেটা কিন্তু
ও অনুদৈর্ঘ্য ভাবে কিন্তু বিভাজিত হয়ে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যখন বিভাজন ঘটে থাকে তখন অনুদৈর্ঘ্য ভাবে বিভাজন হয় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি হয়ে থাকে। এটাকে আমরা অনুদৈর্ঘ্য বিভাজন বলে থাকি। ইউক্লিনের ক্ষেত্রে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। এরপর আমরা আসছি অনুপ্রস্থ বিভাজন। অনুপ্রস্থ বিভাজন হচ্ছে যে এক্ষেত্রে সাধারণত জীবদেহের যে কোষটা রয়েছে সেই দেহ কোষ সাধারণত অনুপ্রস্থে বিভাজন ঘটে এবং বিভাজন হয়ে দুটি নতুন অপত্য কোষ বা জীব গঠন করে থাকে। এটা আমরা প্যারামিসিয়ামের ক্ষেত্রে দেখতে পাই, এই অনুপ্রস্থ বিভাজন। এবং এই অনুপ্রস্থ বিভাজন পদ্ধতিতে তারা কিন্তু বংশ বিস্তার করে থাকে বা যৌন জনন সম্পন্ন করে থাকে। চলো আমরা এবারে চলে আসি বহু বিভাজন বা মাল্টি ডিভিশন। এককোষী জীবের দেহকোষের নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস উৎপন্ন করে। এরপর প্রত্যেকটি নিউক্লিয়াস সাইটোপ্লাজম সহ বিভক্ত হয়ে বা পৃথক হয়ে নতুন অসংখ্য অপত্য জীব সৃষ্টি করে থাকে। একে আমরা সাধারণত বহু বিভাজন বা মাল্টি ডিভিশন বলে থাকি। এককোষী প্রাণী অ্যামিবা, প্লাজমোডিয়াম এতে কিন্তু বহুবিভাজন পদ্ধতিতে কিন্তু যৌন জনন হতে দেখা যায়। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে প্লাজমোডিয়ামের যে সাইজন্ট রয়েছে সেই সাইজন্ট এককোষী এবং এই নিউক্লিয়াস প্রথমে অসংখ্য বিভাজিত হয়ে যায়। বিভাজিত হওয়ার পরে নিউক্লিয়াস সমন্বিত হয় এবং সেই সাইজন্টের কোষ প্রাচীরটা ভেঙে গিয়ে বা বিদীর্ণ হয়ে কিন্তু এই যে এককোষী যে মেরোজয়েড গুলো রয়েছে এগুলো কিন্তু উৎপন্ন হবে, এগুলো পরে প্লাজমোডিয়াম তৈরিতে সাহায্য করে থাকে। এরপর আমরা আসছি আরেকটা যে উদাহরণ অ্যামিবা রয়েছে, অ্যামিবার ক্ষেত্রেও আমরা বহু বিভাজন দেখতে পাই। অ্যামিবা এখানে দেখতে পাচ্ছ তোমরা, একটা মাতৃ অ্যামিবা রয়েছে। এই মাতৃ অ্যামিবাটা যখন কিন্তু বহু বিভাজন করে তখন কিন্তু এই ঘনপথ গুলো তাদের কিন্তু থাকে না, তারা সম্পূর্ণ কোষটাকে কিন্তু একটি পুরো প্রাচীর বিশিষ্ট করে একটি সিস্ট এর মতো তৈরি করে থাকে এবং নিউক্লিয়াসটা বহুবার বিভাজিত হয়, বারবার বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করে এবং তার সঙ্গে সাইটোপ্লাজম যুক্ত হয়ে এক একটি নিউক্লিয়াস কিন্তু অপত্য এক একটি অপত্য কোষ সৃষ্টি করে থাকে, অর্থাৎ অসংখ্য অপত্য কোষ সৃষ্টি করে থাকে বা অপত্য অ্যামিবা তৈরি করে থাকে। এরপর আমরা আসছি বার্ডিং বা কোরকোদ্গম। যে পদ্ধতিতে জীবের কোনো একটি অংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বেলুনের মতো উপবৃদ্ধি বা কোরক উৎপন্ন করে এবং সেই কোরক পরে পরিণত ও মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন অপত্য জীব সৃষ্টি করে থাকে, তাকে কোরকোদ্গম বা বার্ডিং বলা হয়ে থাকে। ইস নামক যে এককোষী ছত্রাক রয়েছে সেই ছত্রাকে কোরকোদ্গম দেখা যায়। এছাড়া একনালিদেহী যে প্রাণী রয়েছে হাইড্রা, তাতেও কিন্তু কোরকোদ্গম হতে দেখা যায়। আমরা আসছি প্রথমে ইস্টের কোরকোদ্গম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইস্টের একটি কোষ রয়েছে, সেই কোষে নিউক্লিয়াস রয়েছে। যখন কোরকোদ্গম তৈরি হয় তখন দেখো যে তার উপরের যে একটি অংশ রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ একটু ফুলে গেছে, অর্থাৎ বেলুনের মতো কিন্তু উপবৃদ্ধি তৈরি করেছে এবং নিউক্লিয়াসটা দুভাগে কিন্তু মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হচ্ছে। বিভাজিত হওয়ার পর সেই যে উপবৃদ্ধিটা তৈরি হয়েছে সেটি কিন্তু অনেকটা গোলাকার আকৃতি বা বেলুনের মতো পুরো আকৃতি তৈরি করেছে এবং তাতে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং অন্যান্য কোষীয় অঙ্গাণু সেখানে কিন্তু পরিপূর্ণ হয় এবং পরে সেটি কিন্তু একটি পৃথক কোষ কিন্তু উৎপন্ন করে থাকে, অর্থাৎ মাতৃকোষ থেকে সম্পূর্ণ সেটি পৃথক কোষ তৈরি করে পরে সেটি মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি অপত্য ইস্ট কিন্তু তৈরি করে থাকে বা ইস্ট উদ্ভিদ তৈরি করে থাকে। এরপর আমরা আসছি যেটা হাইড্রা একনালিদেহী যে প্রাণী রয়েছে এদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এদের ক্ষেত্রেও কিন্তু বার্ডিং বা কোরক দেখা যায়। এর এক বা একাধিক স্থানে সাধারণত ছোট ছোট উপবৃদ্ধি হতে দেখা যায় এবং এই উপবৃদ্ধিগুলোকে আমরা বলছিলাম যে বার্ড বা কোরক বলা হয়ে থাকে। এগুলো এই যে উপবৃদ্ধি দেখতে পাচ্ছ তোমরা, এই উপবৃদ্ধি গুলো একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মুখছিদ্র বেষ্টন করে কিন্তু অনেকগুলো কোষিকা উৎপন্ন হয়। পরে এই যে পরিণত যে কোরকটা রয়েছে সেটা যখন পরিণত হয়ে যায় তখন সেটি কিন্তু মাতৃদেহ থেকে কিন্তু পৃথক হয়ে বা বিচ্ছিন্ন হয়ে কিন্তু নতুন অপত্য হাইড্রা উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ এভাবে হাইড্রা কোরকোদ্গম কিন্তু হতে দেখা যায়। এরপর আমরা আসছি খণ্ডী ভবন বা ফ্র্যাগমেন্টেশন। সাধারণত যে সমস্ত সূত্রাকার শৈবালগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এটা আমরা বেশি দেখতে পাই, কিছু প্রাণীতেও আমরা কিন্তু এগুলো দেখতে পাই। যে পদ্ধতিতে কোনো বহুকোষী জীবের দেহ এক বা একাধিক খণ্ডে বিভক্ত হয়ে প্রত্যেকটি খণ্ড কোষ বিভাজন ও বৃদ্ধির মাধ্যমে বড় হয়ে
নতুন এক একটি অপত্য জীব সৃষ্টি করে তাকে আমরা ফ্র্যাগমেন্টেশন বা খন্ডি ভবন বলে থাকি। স্পাইরোগারা এবং ইউলোথ্রিক্স নামক সূত্রাকার শৈবালে কিন্তু দেখা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্পাইরোগারা যে সূত্রাকার শৈবাল রয়েছে, আঘাতের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, দেখো কতগুলো খণ্ড তৈরি হয়েছে, এখানে একটা, দুটো, তিনটে খণ্ড তৈরি হয়েছে এবং সেগুলো বৃদ্ধির মাধ্যমে অর্থাৎ কোষ বিভাজন পদ্ধতিতে বৃদ্ধি প্রাপ্ত হয়ে কিন্তু এক একটি নতুন স্পাইরোগারা বা অপত্য স্পাইরোগারা কিন্তু তৈরি করেছে। এটাকে আমরা খন্ডি ভবন বলে থাকি। এরপর হচ্ছে পুনরুৎপাদন। পুনরুৎপাদন হচ্ছে জীবদেহের কোনো খণ্ডিত অংশ থেকে কোষ বিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে নতুন অপত্য জীব সৃষ্টি হলে তাকে আমরা পুনরুৎপাদন বা রিজেনারেশন বলে থাকি। স্পঞ্জ, প্ল্যানেরিয়া যেটা চ্যাপ্টাকৃমি এবং একনালী দেহী যে সমস্ত প্রাণীগুলো রয়েছে যেমন হাইড্রা, এদের ক্ষেত্রে কিন্তু পুনরুৎপাদন পদ্ধতিতে অজনজনন সম্পন্ন হয়ে থাকে। প্ল্যানেরিয়া বা চ্যাপ্টাকৃমি যেটা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃ প্ল্যানেরিয়া রয়েছে, কোনো কারণে সেটি দেখো তিনটে খণ্ডে বিভক্ত হয়েছে। এই খণ্ডগুলো কিন্তু মাইটোসিস, কোষ বিভাজন এবং পরিস্ফুটনের মাধ্যমে কিন্তু এক একটি নতুন অপত্য প্ল্যানেরিয়া কিন্তু তৈরি করেছে। এরপর আমরা আসছি হাইড্রার ক্ষেত্রে। হাইড্রার ক্ষেত্রেও কোনো কারণে যদি দেখা যায় যে দু তিনটে খণ্ডতে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা খণ্ড কোষ বিভাজন ও পরিস্ফুটনের মাধ্যমে এক একটি নতুন অপত্য হাইড্রা কিন্তু উৎপন্ন করে থাকে। এরপর আমরা আসছি রেণু উৎপাদন। এই রেণু কিন্তু উদ্ভিদের ক্ষেত্রেই আমরা বেশি দেখতে পাই এবং এই রেণু হলো উদ্ভিদের অযৌন জননের একক, যেটি সরাসরি অঙ্কুরিত হয়ে কিন্তু নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে থাকে। অধিকাংশ অপুষ্পক উদ্ভিদ যেগুলো রয়েছে, ছত্রাক, শৈবাল, মস, ফার্ন, এদের ক্ষেত্রেই কিন্তু এই রেণু দেখা যায়। উদ্ভিদে যে বিশেষ থলির মধ্যে রেণুগুলো গঠিত হয় বা রেণু উৎপন্ন হয়, সেই থলিগুলোকে আমরা বলে থাকি রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম। রেণুস্থলীর মধ্যে যদি যে রেণুগুলো থাকে, সেই রেণুগুলো যদি ফ্ল্যাজেলা যুক্ত বা সিলিয়া যুক্ত হয় এবং চলমান হয়ে থাকে, তখন তাদেরকে আমরা সাধারণত চলরেণু বা জুস্পোর বলে থাকি। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে আমরা চলরেণু দেখতে পাই। আর যে রেণুগুলোতে কোনো ফ্ল্যাজেলা বা সিলিয়া থাকে না, অর্থাৎ সেগুলো নিশ্চল, চলনে সক্ষম নয়, তাদেরকে আমরা সাধারণত অ্যাপ্লানোস্পোর বা অচল রেণু বলে থাকি। মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাকের ক্ষেত্রে আমরা অচল রেণু দেখতে পাবো। অযৌন রেণু উদ্ভিদের মধ্যে যেগুলো দেখা যায়, সেগুলো কিন্তু অনেক প্রকারের হতে দেখা যায়। যেমন ওয়াইডিয়া রয়েছে, কোনিডিয়া রয়েছে, চলরেণু রয়েছে, স্পোরাঞ্জিওস্পোর রয়েছে, ক্লামাইডোস্পোর রয়েছে, অ্যাসকোরেণু রয়েছে, বেসিডিও রেণু রয়েছে। এই রেণুগুলো সাধারণত রেণুস্থলী থেকে যখন পরিণত হয়, তখন রেণুস্থলী থেকে এগুলো বিদীর্ণ হয়ে নির্গত হয়ে বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এগুলো যখন অনুকূল পরিবেশে আসে, তখন প্রত্যেকটি রেণু কিন্তু অঙ্কুরিত হয়ে এক একটি নতুন উদ্ভিদ দেহ কিন্তু উৎপন্ন করে থাকে। এখানে আমরা কয়েকটা যে অযৌন রেণু রয়েছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু এখানে বর্ণনা বা আলোচনা আমরা কিন্তু করব। প্রথমে আসি চলরেণু। ফ্ল্যাজেলা যুক্ত চলনে সক্ষম রেণুগুলোকে আমরা সাধারণত জুস্পোর বা চলরেণু বলে থাকি। চরল রেণুগুলি থলির মতো যে অঙ্গে তৈরি হয়ে থাকে, যে বিশেষ অঙ্গে তৈরি হয়ে থাকে, তাকে আমরা চলরেণুস্থলী বা জুস্পোরাঞ্জিয়াম বলা হয়। রেণুস্থলী যখন বিদারিত হয়, তখন এই চলরেণুগুলি বাইরে মুক্ত হয় এবং তারা চলতে থাকে এবং কিছুক্ষণ চলার পর তারা কিন্তু নতুন অপত্য জীব সৃষ্টি করে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে চলরেণু স্থলীটা রয়েছে, সেটা বিদীর্ণ হয়ে গিয়ে সাধারণত একাধিক চলরেণু উৎপন্ন করেছে। এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এদের মধ্যে ফ্ল্যাজেলা রয়েছে, সুতরাং এগুলো চলনে সক্ষম বা সাঁতার কাটতে কিন্তু, জলে সাঁতার কাটতে কিন্তু সক্ষম। ক্লামাইডোমোনাস, ইউলোথ্রিস, উডোগোনাম প্রভৃতি শৈবালে, অ্যালবুগো, ফাইটোপথেরা প্রভৃতি ছত্রাকে আমরা চলরেণু দেখতে পাই। চলো আমরা এবারে অচল রেণুগুলো নিয়ে আলোচনা করি। ফ্ল্যাজেলা বিহীন চলনে অক্ষম রেণুগুলোকে আমরা সাধারণত অচল রেণু বলে থাকি। অচল রেণু বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন অ্যাপ্লানোস্পোর, স্পোরাঞ্জিওস্পোর, কোনিডিয়া, ওয়াইডিয়া, ক্লামাইডোস্পোর, বেসিডিও রেণু, অ্যাসকোরেণু, এরকম একাধিক কিন্তু রয়েছে। প্রথমে আমরা আসি অ্যাপ্লানোস্পোর। জুস্পোরের মতোই কিন্তু ফ্ল্যাজেলা বিহীন, চলনে অক্ষম,
অচল রেণুগুলোকে আমরা অ্যাপ্লানোস্পোর বলে থাকি। ফাইটোপথোরা ছত্রাকের মধ্যে, ভাউকেরিয়া শৈবালের মধ্যে আমরা কিন্তু অচল রেণু দেখতে পাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফাইটোপথোরার ক্ষেত্রে বা এরকম ভাউকেরিয়া যে শৈবাল রয়েছে তার ক্ষেত্রে সাধারণত অগ্রভাগে অ্যাপ্লানোস্পোর তৈরি হয়ে থাকে, যার মধ্যে কোনো ফ্লাজেলা থাকে না, ফলে এরা চলনে অক্ষম এবং সেগুলো পরে অঙ্কুরিত হয়ে কিন্তু এক একটি অপত্য উদ্ভিদ সৃষ্টি করে থাকে। স্পোরাঞ্জিওস্পোর বা রেণু, ফ্লাজেলা বিহীন যে সমস্ত অচল রেণু রেণুস্থলের ভেতরে উৎপন্ন হয় তাদেরকে আমরা সাধারণত স্পোরাঞ্জিওস্পোর বা সাধারণভাবে রেণু বলে থাকি। রেণুস্থলীগুলি পরিণত হলে বিদারিত হয় এবং অসংখ্য রেণু তারা পরিবেশে মুক্ত করে এবং ওই রেণুগুলি অঙ্কুরিত হয়ে কিন্তু অপত্য ছত্রাক সৃষ্টি করে থাকে। মিউকোরাইজোপাস এদের ক্ষেত্রে আমরা এই রেণু দেখতে পাবো। রেণুর সাহায্যে কিন্তু বংশবিস্তার হতে দেখা যায়। এই যে এখানে রেণুগুলো রয়েছে, রেণুগুলো পরে কিন্তু অঙ্কুরিত হয়ে হাইফা বা অনুসূত্র, তারপরে কিন্তু মাইসিলিয়া তৈরি করে কিন্তু তারপরে পূর্ণাঙ্গ যে ছত্রাক রয়েছে সেগুলো কিন্তু উৎপন্ন করে থাকে। এরপর এছাড়াও আমরা দেখবো অ্যাসকোরোনো বেসিডিওরেনো, এগুলো অ্যাসকোমাইসিটিস ও বেসিডিওমাইসিটিস গ্রুপের ছত্রাকে আমরা এগুলো দেখতে পাই। কোনিডিয়া, যেসব অচল রেণু ছত্রাকের অনুসূত্রের অগ্রভাগে বহির্জনিষ্ণু ভাবে অর্থাৎ বাইরের দিক থেকে উৎপন্ন হয়ে থাকে তাদেরকে আমরা কোনিডিয়া বলে থাকি। এই কোনিডিয়াগুলি অনুসূত্রের যে শাখায় উৎপন্ন হয় সেই শাখাটিকে আমরা কোনিডিওফোর বলে থাকি। কোনিডিয়াগুলি অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন অপত্য ছত্রাক সৃষ্টি করে থাকে। একটি করে কোনিডিয়া তৈরি হয়, এরকম একটি ছত্রাক হলো ফাইটোপথোরা। আর শৃঙ্খল আকারে বা চেন আকারে একাধিক কোনিডিয়া তৈরি হয়, এরকম কয়েকটি ছত্রাক হলো পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাস। তোমরা দেখতে পাচ্ছ এখানে পেনিসিলিয়ামের মধ্যে কোনিডিওফোর রয়েছে, কোনিডিওফোর এর উপরে শৃঙ্খল আকারে বা চেনের মতো আকারে কিন্তু একাধিক কোনিডিয়া উৎপন্ন হয়েছে। এরপর আমরা আসছি ওয়াইডিয়া। কয়েকটি ছত্রাকের অনুসূত্র বা হাইফা গুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয় এবং পরিণত হয়ে অচল রেণু উৎপন্ন করে থাকে এবং সেগুলো পরবর্তী ক্ষেত্রে অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন ছত্রাক সৃষ্টি করে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এদেরকে আমরা সাধারণত ওয়াইডিয়া বলে থাকি। মিউকোরের ক্ষেত্রে দেখো যে মাইসিলিয়া বা অনুসূত্রটা রয়েছে সেটা কতগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়েছে এবং সেগুলো পরে পরিণত রূপান্তরিত হয়ে কিন্তু ওয়াইডিয়া তৈরি করেছে। অ্যাগারিকাস মিউকর এই ছত্রাকে আমরা কিন্তু ওয়াইডিয়া দেখতে পাই। এরপর আমরা আসছি ক্লামাইডোস্পোর। অনেক সময় প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য কিছু কিছু ছত্রাকের কিছু কোষ পুরো প্রাচীর যুক্ত হয়ে এবং খাদ্য সঞ্চয় করে স্থায়ী অন্তরেণু গঠন করে থাকে। এদেরকে আমরা বলে থাকি কিন্তু ক্লামাইডোস্পোর। এই ক্লামাইডোস্পোর কে আমরা সাধারণত বিশ্রামকারী রেণু বা রেস্টিং স্পোর বলে থাকি, কারণ প্রতিকূল পরিবেশে এরা কিন্তু টিকে থাকে। যখন পরে আবার অনুকূল পরিবেশ আসে এগুলো অঙ্কুরিত হয়ে নতুন অপত্য ছত্রাক সৃষ্টি করে। ফাইটোপথোরা, মিউকর, ফিউজারিয়াম, রাইজোপাস প্রভৃতি ছত্রাকে কিন্তু এই ক্লামাইডোস্পোর আমরা দেখতে পাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লামাইডোস্পোর। এই ক্লামাইডোস্পোর কিন্তু যে মাইসিলিয়া বা হাইফা রয়েছে, অনুসূত্র রয়েছে, তার কিন্তু উপরে উৎপন্ন হয়েছে আর এখানে দেখো ভিতরে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটাকে টার্মিনাল বা প্রান্তীয় ক্লামাইডোস্পোর বলা হয়। আর ভিতরে যেগুলো হয়েছে অন্তঃক্লামাইডোস্পোর বা ইন্টারনাল ক্লামাইডোস্পোর বলা হয়। ফিউজারিয়ামে আমরা কিন্তু এটা দেখতে পাই। এরপর আমরা আসছি অ্যাসকোরোনো। অ্যাসকোমাইসিটিস গ্রুপে যে সমস্ত ছত্রাক রয়েছে তাদের দেহে অ্যাসকাস নামক এক বিশেষ প্রকার থলির মধ্যে অন্তর্জনিষ্ণুভাবে এককোষী অচল রেণু উৎপন্ন হয়ে থাকে। এই অচল রেণুগুলোকে আমরা সাধারণত অ্যাসকোরেণু বলে থাকি। এখানে দেখতে পাচ্ছ অসংখ্য অ্যাসকাসের মধ্যে, অ্যাসকাস পুরো চেম্বারটা রয়েছে অ্যাসকাস এবং অ্যাসকাসের মধ্যে অসংখ্য অ্যাসকোরেণু থাকতে দেখা যায়। ইস্ট অ্যালবুগো এগুলোতে আমরা দেখতে পাই অ্যাসকোমাইসিটিস গ্রুপের ছত্রাক। এরপর আমরা আসছি বেসিডিও রেণু। বেসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকের দেহে বেসিডিয়াম নামক এক বিশেষ প্রকারের অঙ্গ তৈরি হয়ে থাকে এবং যার থেকে স্টেরিগমাটা নামক এক প্রকার দণ্ড উৎপন্ন হয়। সেই দণ্ডের উপরে যে রেণু উৎপন্ন হয় তাদেরকে আমরা বেসিডিও রেণু বলে থাকি। অ্যাগারিকাস, পার্সিনিয়া প্রভৃতিতে আমরা কিন্তু বেসিডিও রেণু দেখতে পাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা বিশেষ অঙ্গ, সেটাকে আমরা বলে থাকি বেসিডিওমাইসিটিস গ্রুপের ছত্রাকে, সেটাকে আমরা বলে থাকি বেসিডিয়াম। তার উপরে দেখো একটা করে দণ্ড রয়েছে যেগুলোকে আমরা স্টেরিগমাটা বলে থাকি এবং তার উপরে কিন্তু দেখো গোলাকার যে রেণুগুলো উৎপন্ন হয়েছে এগুলোকে আমরা বেসিডিও রেণু বলে থাকি। এগুলো
প্রতিকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে কিন্তু ছত্রাক উৎপন্ন করে থাকে। এরপর আমরা আসছি গ্যামিউল গঠন। মিঠে জলে বসবাসকারী স্পঞ্জের দেহে কোরকের মতো এক বিশেষ ধরনের অঙ্গ গঠিত হয়, যা একটি কাপের মতো অংশের ভেতরে থাকে। এদেরকে আমরা সাধারণত গ্যামিউল বলে থাকি। এই গ্যামিউল গুলি পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এক একটি নতুন অপত্য প্রাণী বা প্রাণী দেহ সৃষ্টি করে থাকে। স্পঞ্জের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই, এবং স্পঞ্জে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যামিউল এখানে দেওয়া রয়েছে। এই গ্যামিউল গুলো পরে কিন্তু অঙ্কুরিত হয়ে নতুন স্পঞ্জ তৈরি করে থাকে। এরপর আমরা আসি অযৌন জননের বৈশিষ্ট্য। অযৌন জনন সাধারণত একটি জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়ে থাকে, তাই একে ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশন বলা হয়ে থাকে। এখানে দুটি জীবের প্রয়োজন হয় না। অযৌন জননে মাতৃজীবের দেহকোষ মাইটোসিস বা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে একাধিক অপত্য জীব সৃষ্টি করে, তাই একে সোমাটোজেনিক জননও বলা হয়ে থাকে। এই অযৌন জননে কিন্তু দেহের কোনো খণ্ডাংশ বা মুকুল থেকে ব্লাস্টোস বলা হয়, সেই ব্লাস্টোস হতে কিন্তু অপত্য জীব সৃষ্টি হয়, তাই এই অযৌন জননকে অনেক সময় ব্লাস্টোজেনিক জননও বলা হয়ে থাকে। অযৌন জননে কোনো জনন কোষ বা গ্যামেট উৎপাদন ছাড়াই কিন্তু অপত্য জীবের সৃষ্টি হয়ে থাকে বলে এই অযৌন জননকে কিন্তু অ্যাগ্যামোজেনিক বা অ্যাগ্যামেটিক রিপ্রোডাকশন বা জনন বলা হয়ে থাকে। অযৌন জননে প্রধানত মাইটোসিস বা মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হতে দেখা যায়, তবে রেণু উৎপাদনের সময় কিন্তু মিওসিস কোষ বিভাজন ঘটে থাকে। অযৌন জনন প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত সম্পন্ন হয়, ফলে এতে সময় কিন্তু অনেক কম লেগে থাকে, এবং একটি মাতৃজীব থেকে কিন্তু অল্প সময় অসংখ্য অপত্য উৎপন্ন হয় বলে প্রজাতির অস্তিত্ব রক্ষা পায় এবং সংখ্যাও প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকে। একটি জীব থেকে অপত্য সৃষ্টি হয় বলে যে অপত্যগুলো উৎপন্ন হয়ে থাকে সেগুলো জিনগত দিক দিয়ে এবং বাহ্যিক দিক দিয়ে মাতৃজীবের হুবহু অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে। নতুন বৈশিষ্ট্য এখানে কিন্তু উৎপন্ন হয় না, তাই এই জীবগুলোতে কিন্তু কোনো ভেদ বা প্রকরণ দেখা যায় না, ফলে প্রতিকূল পরিবেশে কিন্তু এদের টিকে থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। এই জননে যেহেতু নতুন বৈশিষ্ট্য আসে না, তাই বা ভেদ প্রকরণ দেখা যায় না, তার জন্য কিন্তু এই জনন অভিব্যক্তিতে কিন্তু কোনো প্রকার সাহায্য করে না। অযৌন জননে শুধুমাত্র অযৌন জনন পদ্ধতিতে যারা বংশ বিস্তার করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম দেখা যায় না, অর্থাৎ হ্যাপ্লয়েড জনু এবং ডিপ্লয়েড জনু, লিঙ্গধর এবং রেণুধর যে জনু রয়েছে সেই পর্যায়ক্রমিক পরিবর্তন কিন্তু তাদের দেখা যায় না, অর্থাৎ কোনো জনুক্রম কিন্তু তাদের থাকতে দেখা যায় না। এরপর আমরা আসি অযৌন জননের সুবিধা ও অসুবিধা। অযৌন জননের সুবিধাগুলো কি কি? অযৌন জননে একটি মাত্র জীব কিন্তু জননে সক্ষম, অর্থাৎ একটি মাত্র জীবেই কিন্তু অপত্য জীব সৃষ্টি করতে পারে, ফলে তার কোনো সঙ্গীর প্রয়োজন কিন্তু হয় না, অর্থাৎ আরেকটি জীবের কিন্তু প্রয়োজন হয় না। এই জননের সময় অনেক কিন্তু কম লেগে থাকে অন্য জননের তুলনায়। একটি মাত্র জীব একাধিক অপত্য জীব কিন্তু সৃষ্টি করে থাকে। উৎপন্ন যে সমস্ত অপত্য জীবগুলো এই পদ্ধতিতে উৎপন্ন হয়ে থাকে তারা জিনগতভাবে কিন্তু মাতৃজীব বা জননেত্রী জীবের অনুরূপ বা হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন হয়, ফলে বংশ পরম্পরায় ওই প্রজাতির বিশুদ্ধ বৈশিষ্ট্যের ধারাবাহিকতা কিন্তু বজায় থেকে থাকে। অনেক সময় দেহের যে কোনো অঙ্গ কিন্তু এই জননে অংশগ্রহণ করতে পারে। অযৌন জননের প্রধান অসুবিধাগুলো কি কি? এই জননে জিনের সংমিশ্রণ ঘটে না, অর্থাৎ যে অপত্যগুলো উৎপন্ন হয় সেই অপত্য জীবগুলোতে নতুন বৈশিষ্ট্য আসার কোনো সম্ভাবনা থাকে না। যেহেতু উৎপন্ন অপত্যগুলোতে কোনো নতুন বৈশিষ্ট্য আসে না, ফলে এরা প্রতিকূল পরিবেশে নিজেদের সহজে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতে পারে না, ফলে প্রজাতির অবলুপ্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে। এতে জিনের কোনো সংমিশ্রণ ঘটে না, ফলে জীবগুলিতে কোনো ভেদ বা প্রকরণ দেখা যায় না, এবং এই জনন কিন্তু বিবর্তনে সাহায্য করে না। এগুলো হচ্ছে আমাদের অযৌন জননের কিন্তু অসুবিধা। তোমাদের আজকে যে অযৌন জনন পর্ব ছিল সেই অযৌন জনন পর্বটা আমি এখানেই শেষ করলাম। তোমরা এটা ভালো করে দেখে নেবে, বইয়ের সঙ্গে ভালো করে মিলিয়ে নেবে, এবং পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের যৌন জনন সম্পর্কে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি।